হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ইতিহাস বইটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই চ্যাপ্টারটিতে কী বিষয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে যে বিষয়টির উল্লেখ রয়েছে সেটা হলো এখানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস অর্থাৎ ভারতবর্ষের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই যে বিভিন্ন প্রান্ত, সেখানকার শক্তিশালী রাজশক্তির বিবরণ এই অধ্যায়ের মধ্যে আছে। তো প্রথমেই রয়েছে প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা বলতে ভারতবর্ষের পূর্ব প্রান্তে এই বাংলার অস্তিত্ব রয়েছে। এখন বাংলার যে ভৌগোলিক মানচিত্র এখনকার সময়ে যেমন রয়েছে তখন কিন্তু সে তেমনটা ছিল না। তখন বাংলার যে ভৌগোলিক এলাকা সেটা বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল। সেই বিভাগগুলো কী কী ছিল? সেগুলো ছিল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, তারপর রাঢ় অঞ্চল দুটো ভাগে বিভক্ত ছিল, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, অর্থাৎ বজ্রভূমি, সৌম্যভূমি। সেই রকম ছিল হরিকেল, সমতট, এইভাবে বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল। সেই বিভাগগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। আর প্রথমেই রয়েছে এই যে বঙ্গ বা বাংলা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। তো এখানে প্রথম যে বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। ঋগ্বেদ এর ঐতরেয় আরণ্যকে, এখানেই বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। এছাড়া আর কোথায় কোথায় উল্লেখ পাওয়া যায়? এছাড়া এর মধ্যে রয়েছে মহাভারতের গল্পে উল্লেখ আছে। তাছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও বঙ্গ নামের উল্লেখ আছে। আর সেই সঙ্গে সঙ্গে কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ নামটির উল্লেখ রয়েছে। তাহলে রঘুবংশম কাব্য কার লেখা? মহাকবি কালিদাসের লেখা। আর অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। আর সেই সঙ্গে সঙ্গে ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ, তিনি ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক। তার একটা বই আছে, সের নাম হচ্ছে তবকাত-ই নাসিরি। সেই বইটিতেও বঙ্গ নামের উল্লেখ রয়েছে। আর মুঘল যুগের বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, তার বইয়ের নাম হলো আইনি আকবরী। সে আইনি আকবরীতেও সুবা বাংলা বলে তিনি এই অঞ্চলকে উল্লেখ করেছেন। সুবা কথাটির অর্থ হচ্ছে প্রদেশ বা রাজ্য। এখন এই যে বঙ্গ, এই নামটা ইউরোপীয় যারা ভ্রমণকারী বা বণিক যারা আমাদের এখানে এসেছিলেন ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতকে, তারা এই জায়গার নাম দিয়েছিলেন বেঙ্গালা। আর স্বাধীনতার আগে পর্যন্ত যখন বাংলা দুভাগে বিভক্ত হয়নি তখনও পর্যন্ত এটার নাম ছিল বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। 1947 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো তখন এই বঙ্গদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। পশ্চিম প্রান্তটা পশ্চিমবঙ্গ নাম নিয়ে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, আর পূর্ব দিকটা পূর্ব পাকিস্তান নাম নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। পরে 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল। এখন এই যে প্রাচীন বাংলা রয়েছে তার সীমানা 3টি নদী দিয়ে ঘেরা ছিল। সেই 3টি নদী কী কী? পদ্মা, ভাগীরথী আর মেঘনা, 3টি নদী। আর প্রাচীন বাংলার যে প্রধান প্রধান অঞ্চলগুলো কী কী ছিল? পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্হ, গৌড়, সমতট, হরিকেল। এই যে জায়গাগুলো ছিল এইগুলো ছোট্ট ছোট্ট জনগোষ্ঠী, মানে এলাকাগুলো এতটা বৃহৎ এলাকা ছিল না, ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত ছিল। এগুলো এক একটা বিভাগ, প্রত্যেকটিরই ভৌগোলিক সীমানা ছিল। যেমন পুণ্ড্রবর্ধন বলতে এটা বাংলার উত্তর দিকটাকে বোঝানো হতো, যেমন এর মধ্যে রয়েছে দিনাজপুর। সেই সঙ্গে সঙ্গে বগুড়া, রাজশাহী, পাবনা, এই জায়গাগুলো পুণ্ড্রবর্ধনের অন্তর্গত ছিল। আর পুণ্ড্রবর্ধন ছিল এই যতগুলো বাংলার অঞ্চল তার মধ্যে সব থেকে বড়। 2 নম্বর হলো বরেন্দ্র।
বরেন্দ্র বলতে ভাগীরথী আর করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাকে বোঝানো হতো। এই যে এখানে ম্যাপ রয়েছে, এই জায়গায় বরেন্দ্রর উল্লেখ রয়েছে, আর এখানে একদিকে রয়েছে ভাগীরথী আর একদিকে করতোয়া। যে ভাগীরথী নদী আর সেই সঙ্গে করতোয়া, এর মাঝখানে বরেন্দ্র নামক এলাকাটি রয়েছে। এরপর হচ্ছে বঙ্গ। বঙ্গ বলতে কোন জায়গাটা বোঝানো হচ্ছে? এটা হচ্ছে এই যে ভাগীরথী আর পদ্মা, এর মাঝখানে যে ত্রিভুজের মতো যে জায়গাটি রয়েছে, সেই ত্রিভুজের মতো জায়গাটিকেই বলা হচ্ছে বঙ্গ। এখানে বিশেষ করে বঙ্গের মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল, এই সমস্ত। আর বঙ্গাল হচ্ছে একদম যে বঙ্গোপসাগর তার যে সীমানাবর্তী যে সমস্ত এলাকা, বঙ্গোপসাগরের উপকূল মানে তীরবর্তী যে এলাকা, সেইটাকে বলা হতো বঙ্গাল। এরপর হচ্ছে রাঢ় আর সুমু। রাঢ় হচ্ছে এই যে ভাগীরথীর পশ্চিম দিকের যে এই যে এলাকাটা রয়েছে, এই যে অজয় নদ, অজয় নদ রাঢ়কে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর রাঢ়, একটা দক্ষিণ রাঢ়। অজয় নদের উত্তর দিকে যে অংশটি রয়েছে রাঢ়ের, সেটার নাম হচ্ছে উত্তর রাঢ় বা বজ্রভূমি, আর দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে দক্ষিণ রাঢ় বা শুম্ভভূমি। এই রাঢ় অঞ্চল এটা লাল মাটির এলাকা। আর এই রাঢ় অঞ্চলের উত্তর রাঢ়ের মধ্যে কোন কোন জায়গাগুলো অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে ছিল বীরভূম, সাঁওতাল পরগনা, বর্ধমান জেলার কাটোয়া আর মুর্শিদাবাদের পশ্চিম দিকটা। আর দক্ষিণ রাঢ়ের মধ্যে কোন কোন জায়গা ছিল, এর মধ্যে ছিল হাওড়া, হুগলি, বর্ধমানের বাকি অংশ, এইগুলো। এরপরের যে এলাকা জনগোষ্ঠী সেটা ছিল গৌড়। গৌড় বলতে এটা মূলত মুর্শিদাবাদ যে জেলা রয়েছে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার সঙ্গে সঙ্গে ছিল বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম ভাগ, এইগুলো নিয়ে গৌড় গড়ে উঠেছিল। আর এই গৌড়ের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন শশাঙ্ক। তিনি ছিলেন প্রথম স্বাধীন রাজা, আর তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপরের যে এলাকা ছিল সেটা ছিল সমতট। সমতট ছিল যে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা। এই যে এখানে এই যে নদীটি রয়েছে, এই নদীটির নাম ছিল মেঘনা, তার পূর্ব দিকে এই এলাকাটা হচ্ছে সমতট। তাহলে সমতট এলাকাকে বঙ্গের বাকি মানে বাংলার বাকি অংশ থেকে পৃথক করেছে কোন নদী? মেঘনা নদী। এই এলাকাটা মেঘনা নামে পরিচিত ছিল। আর এর সঙ্গে ছিল হরিকেল। হরিকেল বলতে বাংলাদেশের চট্টগ্রামের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেটা হরিকেল নামে পরিচিত। এবারে শশাঙ্কের বিষয়ে উল্লেখ রয়েছে। শশাঙ্ক কে ছিলেন? প্রথমে তিনি গৌড়ের শাসক হননি, তিনি প্রথমে ছিলেন একজন মহাসামন্ত। আমরা জানি তৎকালীন সময়ে সামন্ত প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ একজন রাজা থাকতেন, তার অধীনে থাকতেন প্রধান সামন্ত, তার অধীনে থাকতেন মাঝারি সামন্ত, এইভাবে সে একদম শেষে থাকতো ভূমিদাস বা কৃষক। তো শশাঙ্কও ছিলেন একজন গুপ্ত সম্রাটের গুপ্ত সম্রাট ছিলেন মহাসেনগুপ্ত, তার অধীনে একজন সামন্ত ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি 606-7 খ্রিস্টাব্দ নাগাদ গৌড়ের শাসক হয়েছিলেন। তার সময়কার গৌড় বলতে মূলত ওই যে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করেই ওই জায়গাটাকেই বোঝানো হতো। তিনি অনেক দিন ওখানে শাসক ছিলেন। 637-38 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, তার আগে পর্যন্ত তিনি ওখানকারই শাসক ছিলেন। তার সময়ে গৌড়ের যে সীমানা সেটা অনেকটা বিস্তৃত হয়েছিল। কোথায় কোথায় বিস্তৃত হয়েছিল, এমনকি বলা হচ্ছে যে মগধ, বুদ্ধগয়া যেগুলো বিহারে অবস্থিত, সেই সঙ্গে সঙ্গে উড়িষ্যার কিছুটা অংশ, আর উত্তর পশ্চিমে বারাণসী পর্যন্ত তার যে রাজত্ব সেগুলো ছড়িয়ে পড়েছিল। আর তার সময়ের যে রাজধানী ছিল সেটা ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ যেটা এখনকার মুর্শিদাবাদের চিরুটি বলে যে জায়গাটি রয়েছে সেইখানে ছিল। তো সেখানে একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেটার নাম
রাঙামাটি বা রক্ত মৃত্তিকা, যেটাকে চীনা ভাষায় আবার বলা হতো লোটোমো চিহ। এই যে বৌদ্ধ বিহার, এই সময় সুয়ানজাং তিনি একজন ছিলেন চৈনিক পর্যটক, চীনা পরিব্রাজক, চীন দেশ থেকে আমাদের এখানে এসেছিলেন। তো সেই সুয়ানজাং তার যে একটা বিবরণী, সেই বিবরণীর মধ্যে এই লোটোমো চিহ এই যে বৌদ্ধ বিহারটির উল্লেখ ছিল। সেই সঙ্গে সঙ্গে হিউয়েন সাং, তিনিও একজন চীনা পরিব্রাজক ছিলেন, তারও বিভিন্ন লেখাতে এই কর্ণসুবর্ণ বা তার এই যে বৌদ্ধ বিহার এইসবের উল্লেখ ছিল। তো সুয়ানজাংয়ের যে লেখার থেকে যেটা জানা যায় যে কর্ণসুবর্ণ কেমন ছিল, সমৃদ্ধ ছিল না দুর্বল বা দুস্থ, কীরকম ছিল। তো বলা হয়েছে যে সুয়ানজাংয়ের লেখাতে এটা পাওয়া গেছে যে কর্ণসুবর্ণ ছিল খুব সমৃদ্ধ, জনবহুল এলাকা। এখানকার মানুষের জীবিকা ছিল কৃষিকাজ, প্রচুর ফুল ফল ইত্যাদি উৎপন্ন হতো। আর এখানকার জলবায়ু ছিল খুব ভালো, নাতিশীতোষ্ণ প্রকৃতির। শিক্ষা দীক্ষা সব কিছুরই এখানে ভালো ব্যবস্থা ছিল। এখানে বৌদ্ধ সম্প্রদায় আর শৈব উভয় সম্প্রদায়েরই মানুষ বসবাস করত। আর কর্ণসুবর্ণর আরেকটা বিখ্যাত যে পরিচয় তখন পাওয়া যায়, যেটা ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক আর বাণিজ্যিক কেন্দ্র। এখানকার বাণিজ্যের যোগাযোগ মালয় অঞ্চল পর্যন্ত, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এরকম একটা নিদর্শনও পাওয়া গেছে যে এখানকার জনৈক বণিক তিনি একেবারে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় সেই অঞ্চলে ব্যবসা করতে যাচ্ছেন, বাণিজ্য করতে গিয়েছেন, এইরকম নিদর্শনও কিন্তু পাওয়া গেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা বাণিজ্যিকগত দিক থেকে, কৃষিকাজের দিক থেকে, সব দিক থেকে কর্ণসুবর্ণ খুব উন্নত ছিল। কিন্তু শশাঙ্ক যখন একটা মানে রাজনৈতিক জীবনে একটা গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেই ঘটনাটা কী ছিল? এক তো তার সাম্রাজ্য বিস্তার, এটা তো একটা ছিলই। আর সেই সঙ্গে সঙ্গে যেটা ছিল যে কনৌজের শাসক ছিলেন উত্তর ভারতে, কনৌজ বলে একটা খুব সমৃদ্ধ এলাকা ছিল, সেখানকার শাসক ছিলেন হর্ষবর্ধন, থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক। তার উপাধি ছিল সকলোত্তর পথনাথ। সেই হর্ষবর্ধনও অনেক চেষ্টা করেছিলেন শশাঙ্ককে হারানোর, কিন্তু হারাতে পারেননি। এটা ছিল শশাঙ্কের একটা বড় কৃতিত্ব। আর শশাঙ্কর যে ধর্মীয় বিশ্বাস, তিনি ছিলেন শৈব, মানে শিবের উপাসক। তো সেই সময় কিছু কিছু যে সমস্ত গ্রন্থগুলো ছিল, সেখানে এইরকম পরিচয় পাওয়া যায় যে শশাঙ্ক নাকি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, অর্থাৎ তিনি বৌদ্ধ ভিক্ষুকদেরকে হত্যা করেছিলেন, কিংবা বৌদ্ধদের পবিত্র যে স্মারক সেগুলোকে ধ্বংস করেছিলেন। এই ধরনের বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল। কোথায় ছিল? এই যে গ্রন্থগুলো রয়েছে, আর্য মঞ্জুশ্রী, মূল কল্প, এটা একটা বৌদ্ধ গ্রন্থ। তারপর সুয়ানজাংয়ের ভ্রমণ যে বিবরণী, সেইখানে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। এখন এই যে শশাঙ্ককে যে বৌদ্ধ বিদ্বেষী বলা হচ্ছে, এটা আবার পুরোপুরি ঠিক বলেও মনে হয় না। কী কারণে? না, সুয়ানজাংয়ের যে তিনি যে এসেছিলেন এখানে, তো সেখানে তিনি তার যে বিবরণী, সেখানে তিনি উল্লেখ করেছেন যে এখানকার যে রক্ত মৃত্তিকা বা রাঙামাটি যে বৌদ্ধ বিহার, যেটা লোটোমো চিহ নামে পরিচিত, সেইখানকার তিনি সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। এখন কোনো একটা জায়গার যদি রাজা, তিনি যদি বৌদ্ধ বিদ্বেষী হন, তাহলে তার এলাকার যে সমস্ত বৌদ্ধ বিহার, সেইগুলোর অবস্থাও খুব খারাপ হওয়ার কথা, কারণ তিনি বৌদ্ধ ধর্মের বিদ্বেষী ছিলেন। কিন্তু তেমনটা কিন্তু সুয়ানজাং লক্ষ্য করেননি। তিনি দেখেছিলেন যে ওই বৌদ্ধ বিহারের খুব সমৃদ্ধি রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে পুরোপুরি তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না। আবার চীনা পর্যটক ছিলেন ইত সিং, তারও যে নজরে ধরা পড়েছিল যে তৎকালীন সময় বৌদ্ধ ধর্মের যথেষ্ট উন্নতি ঘটেছিল শশাঙ্কের সময়।
তাই শশাঙ্ককে পুরোপুরিভাবে যে বৌদ্ধ বিদ্বেষী বলা যায় সেটাও কিন্তু ঠিক নয়। এরপর গৌড়তন্ত্র কী? তো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে একটা ব্যবস্থা গড়ে উঠেছিল সেইটাকে বলা হচ্ছে গৌড়তন্ত্র। একটা শাসন ব্যবস্থা কারা করেছিল? রাজ্যের কর্মচারী, আমলা, এরা একটা শাসন প্রণালী তৈরি করেছিল, সেটাকে বলা হচ্ছে গৌড়তন্ত্র। শশাঙ্কের সময় সোনার মুদ্রাও প্রচলিত ছিল। এখানে আরেকটা বিষয় আছে যে কনৌজের শাসক ছিলেন যশোবর্মা বা যশোবর্মন, তার রাজকবি ছিলেন বাগপতিরাজ। তিনি একটা কাব্য রচনা করেছিলেন যেটার নাম ছিল গৌড়বহ প্রাকৃত ভাষায়। সেইখানে তিনি উল্লেখ করেছিলেন যে যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করেছিলেন, এই বিষয়টিকে নিয়ে তিনি এই কাব্যটা রচনা করেছিলেন। এই যশোবর্মার যে মগধের রাজাকে পরাজিত করার ঘটনা, সেইটাই এই গৌড়বহ এই কাব্যের বিষয়বস্তু। আচ্ছা, এরপরে হচ্ছে যে শশাঙ্ক তিনি শক্তিশালী একটা রাজবংশ গঠন করে, মানে রাজত্ব তৈরি করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর কোনো সুনির্দিষ্ট যে রাজবংশ সেটা কিন্তু তিনি তৈরি করে যেতে পারেননি। তারপর তার মৃত্যুর পর যে কে রাজা হবেন তার কিন্তু কোনো ব্যবস্থা তিনি করে যেতে পারেননি। সেই কারণে কি হয়েছিল, তার মৃত্যুর পর বেশ কিছু সময়, প্রায় 100 বছরের মতো সময়, বাংলায় এক চরম অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে পুকুরের বড় মাছ যেমন করে ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেই রকমভাবে শক্তিশালী মানুষ দুর্বল মানুষদেরকে অত্যাচার করতো। শক্তিশালী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ব্রাহ্মণ, বণিক, ক্ষত্রিয়, সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ, এরা দুর্বল মানুষদেরকে অত্যাচার করত, ইচ্ছা মতো নিজের এলাকাকে শাসন করত। তো এই যে সময়কালটা ছিল, এটাকে বাংলার ইতিহাসে বলা হয় মাৎসন্যায়। তারপর ওখানকার সম্ভ্রান্ত মানুষরাই মিলে ঠিক করলেন যে এইভাবে তো চলতে পারে না, তাই এখানকার একজন কোনো রাজা দরকার। তো তারা তখন কি করলেন, গোপাল নামক একজন ব্যক্তিকে 750 খ্রিস্টাব্দে সেখানকার রাজা হিসাবে নির্বাচিত করলেন। আর এই গোপালই বাংলায় পাল বংশের সূচনা করেছিলেন। তো সেই থেকে পাল বংশের রাজত্ব শুরু হয়েছিল, আর গোপালই ছিলেন নির্বাচিত রাজা। তারপর তাহলে গোপাল তিনি 750 খ্রিস্টাব্দে পাল বংশ প্রতিষ্ঠা করলেন। আর এই পালদের যে আদি নিবাস কোথায় ছিল, কোথার থেকে তারা এসেছিলেন বলতে হবে বরেন্দ্র অঞ্চলে, বরেন্দ্র অঞ্চল। তো পাল বংশের গোপালের পর তারপর কে রাজা হয়েছিলেন? ধর্মপাল। ধর্মপালের সময় একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল উল্লেখযোগ্য, সেটা ছিল ত্রিশক্তি সংগ্রাম। কনৌজকে কে দখল করবে সেই নিয়ে 3টি শক্তির মধ্যে সংগ্রাম হয়েছিল। সেটা ছিল বাংলার পাল, পশ্চিমের গুর্জর প্রতিহার, দক্ষিণের রাষ্ট্রকূট। তো সেই সংগ্রামে ধর্মপাল অংশ নিয়েছিলেন আর পাল রাজাদের প্রতিনিধিত্ব করেছিলেন। এটা ছিল ধর্মপালের একটা উল্লেখযোগ্য ঘটনা। তারপরে ছিলেন দেবপাল। দেবপালের সময় যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে রাজত্ব, পাল বংশের যে সীমানা সেটা অনেকটা বিস্তৃত হয়েছিল, হিমালয় থেকে শুরু করে একেবারে বিন্ধ্য পর্বত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আবার এদিকে পশ্চিমে কম্বোজ থেকে পূর্বে প্রাক জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। দেবপালের পরবর্তীকালে পাল রাজা যারা ছিলেন তাদের ক্ষমতা কমতে শুরু করেছিল। মহিপাল ছিলেন, তারপর রামপাল। তো সেই সময় মহিপালের সময় দেখা গিয়েছিল যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ কৈবর্ত যারা ছিল তারা ছিল ওই নৌকার মাঝি, তারা বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করে বেশ কিছু এলাকা তারা ছিনিয়ে নিয়েছিল পালদের কাছ থেকে। সেইখান থেকে রামপাল আবার সেই জায়গাগুলোকে উদ্ধার করেছিলেন। রামপাল তিনি ছিলেন মহিপালের ভাই, তিনি আবার সেই জায়গাগুলোকে উদ্ধার করতে পেরেছিলেন। তো এই ছিল পাল সাম্রাজ্যে পাল রাজত্বের বিভিন্ন দিক। আর এখানে কৈবর্ত বিদ্রোহের উল্লেখ রয়েছে যে কৈবর্ত কারা ছিল? নৌকার মাঝি বা জেলে,
আর এই কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি, সেটা হচ্ছে রামচরিত বলে একটা কাব্য, কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। সেই কাব্য থেকে আমরা এই কৈবর্ত বিদ্রোহের কথা জানতে পারি। কৈবর্ত বিদ্রোহের 3জন নেতা ছিলেন, তারা ছিলেন কে? দিব্য, রুদক আর ভীম। এরা ছিলেন কৈবর্ত বিদ্রোহের 3জন নেতা। তো এই দ্বিতীয় যে মহিপাল, তার শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রেরই কর্মচারী। তিনি কি করেছিলেন? তিনি পালদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি বিদ্রোহ করেছিলেন। মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন, কিন্তু তিনি নিহত হয়েছিলেন। পরে মহিপালের ছোট ভাই রামপাল, তিনি ভীম বলে যে ওই কৈবর্তদের যে একজন জনপ্রিয় শাসক হয়ে উঠেছিলেন, তাকে তিনি কী করেছিলেন? পরাজিত করেছিলেন আর হত্যা করেছিলেন। আর এইভাবে বেশ কিছু জায়গা তিনি উদ্ধার করতে পেরেছিলেন। পালদের পর বাংলায় আগমন ঘটেছিল সেন রাজাদের। তো এই সেন রাজাদের বিবরণ আমরা জানবো, কিন্তু এই ভিডিওতে নয়, এটা আবার পরের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।